My dear students, welcome back to my online building material and construction classes. Uh, as we are discussing our last unit, that is unit number 6, the main unit name is building maintenance. We already have completed first unit of this main unit 6, that was 6.1 unit, and we discuss about cracks in building in my last video. This is my second lecture in this unit, and today we will discuss about settlement of building. Okay students, then let us start today's topic, settlement of building. সেটেলমেন্ট মানে তোরা সকলেই জানিস, এটা সম্বন্ধে বলার কিছু নেই। সেটেলমেন্ট মানে হচ্ছে বসে যাওয়া, যে কোনো বিল্ডিং হচ্ছে বসে যাওয়া হচ্ছে সেটেলমেন্ট। নর্মালি ফাউন্ডেশনটাই সেটেলমেন্ট হয়। Now, what is foundation settlement? Invariably, soils deform under the load of foundation structures. তার মানে স্ট্রাকচার যে লোড, মানে মেইন ফান্ডাটা কি, আমরা স্ট্রাকচারের টোটাল লোডটা ফাউন্ডেশনের থ্রুতে সয়েলে পাস করছি। এটাই তো মেন আমাদের একটা বিল্ডিংয়ের লোড মুভমেন্ট। দ্য টোটাল ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট that occur at foundation level is termed as settlement. তার মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটাই কিন্তু বলা হয় হচ্ছে সেটেলমেন্ট। বিল্ডিংয়ের হাইট ছিল 10 মিটার, ওটা কমে হয়ে গেল 9 মিটার, তার মানে 1 মিটার সেটেলমেন্ট হলো। এটা একটা এক্সাম্পল দিলাম আমি। তার কজ অফ ফাউন্ডেশন সেটেলমেন্ট ইজ দ্য রিডাকশন অফ ভলিউম এয়ার ভয়েড রেশিও ইন দ্য সয়েল। ওকে, সয়েল যদি লুজ থাকে মনে কর, তাহলে বসে যেতে পারে, মানে ভলিউমটা চেঞ্জ হয়েছে সয়েলের, বা রিডাকশন অফ ভলিউম এয়ার ভয়েড রেশিও ইন দ্য সয়েল, এই কারণে কিন্তু মেইনলি সেটেলমেন্টটা হয়। নাও ফাউন্ডেশন সেটেলমেন্টের কজ কারণগুলো কি কি? ডিরেক্ট কজেস কি? দ্য ডিরেক্ট কজেস অফ ফাউন্ডেশন সেটেলমেন্ট ইজ দ্য ওয়েট অফ বিল্ডিং ইনক্লুডিং ডেড লোড অ্যান্ড লাইভ লোড। ডেড লোডটা কি? ডেড লোডটা হচ্ছে বিল্ডিংয়ের লোড ইটসেলফ, মানে বিল্ডিংয়ের যে নিজস্ব ওয়েট, দ্যাট ইজ ডেড লোড। এবার লাইভ লোড বা ইম্পোজড লোড এইগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে। তুই বিল্ডিংটা বানানোর পর তারপরে এক্সট্রা কোনো লোড চাপালি, দ্যাট ইজ লাইভ লোড। লোড চাপালি বলতে কোনো একটা কাজ করলে বিল্ডিংটার উপরে, বা অন্য কোনো প্রোগ্রাম হলো, বা অন্য কিছু ডাইনামিক লোড চাপতে পারে, বিভিন্ন কারণে তোর লাইভ লোড আসতে পারে। ওকে, অ্যান্ড ইনডিরেক্ট কজেস কি? failure or collapsible soil underground infiltration. ওকে, আন্ডারগ্রাউন্ডের মধ্যে জল প্রবেশ করতে করতে মনে কর ওই বিল্ডিংয়ের যে সয়েলগুলো ছিল সারাউন্ডিংয়ের, সেইগুলো কিন্তু আর কম্প্যাকশন লুজ হয়ে গেছে এবং সেগুলো মাটিগুলো ধরে রাখার ক্ষমতা নেই, সেই কারণে ও আর স্ট্রেংথ দিতে পারছে না, সেই কারণে বিল্ডিং কিন্তু কোলাপস হয়ে যেতে পারে। নেক্সট, ইয়েল্ডিং অফ এক্সকাভেশনস ডান অ্যাডজাসেন্ট টু ফাউন্ডেশনস। মনে কর তোর বিল্ডিংটার পাশে, বাড়ির পাশে যদি একটা বড় পুকুর কেটে দেওয়া হয়, তাহলে বিল্ডিংটা দেখ থেকে বসে যাবে, তাই না? মানে ফাউন্ডেশনের নিচ থেকে যদি মাটিগুলো সরে যায়, বা ফাউন্ডেশনের পাশ থেকে মাটিগুলো সরে যায়, সেক্ষেত্রে কিন্তু বিল্ডিং সেটেলমেন্ট হয়ে যেতে পারে। ওকে, নেক্সট, ফেলিওর অফ আন্ডারগ্রাউন্ড টানেলস অ্যান্ড মাইন্স। নেক্সট, কোলাপসেবল অফ ক্যাভিটিস অফ লাইমস্টোনস, আন্ডারমাইনিং অফ ফাউন্ডেশনস ওয়াইল ফ্লাড। বন্যার সময় বহুবারই সেটেলমেন্ট হয়, এবং আমরা এও দেখেছি যে একটা জলজন্ত বাড়ি, কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, জলজন্ত বাড়ি কি করে একদম আপরুটেড হয়ে গেছিল কোনো নদীর ধারে। সম্ভবত দ্য ইনসিডেন্ট অর অ্যাক্সিডেন্ট যাই বলিস না কেন, দ্যাট ওয়াজ হ্যাপেন্ড ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তোরা হয়তো কেউ ভিডিওটা দেখেও থাকবি, পুরো একটা গোটা বিল্ডিং কিভাবে জলের তলে ভেসে চলে গেছিলো। ওকে, এবং এই বছরই একটা হয়েছে, দিল্লিতে একটা ঘটনা হয়েছে সিমিলারলি, এরকম একটা জল এরকম ফ্লো হচ্ছিল, নদীর কিনারে একটা বাড়ি ছিল, সেম 4 তলা একটা বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। ওকে, দিস ইজ ডিউ টু ফেলিওর অফ ফাউন্ডেশন। ওকে, অ্যান্ড collapsible of cavities of limestones under laying of while flood, earthquake induced
সেটেলমেন্ট, আর্থকুয়েক সেটেলমেন্ট এটা আমরা হামেশা দেখতে পাই, এটা বলার কিছু নেই আর। নেক্সট ফাইনালি ডিউ টু এক্সট্রাকশন অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অয়েল। এক্সট্রাকশন মানে জল তোলা বা নিচে থেকে বা কোনো যদি তেল ফেল ওঠে সেসব কারণে কিন্তু বিল্ডিংয়ে কিন্তু কোলাপস হতে পারে। নাও টাইপস অফ সেটেলমেন্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, একটা হচ্ছে ইউনিফর্ম ফাউন্ডেশন সেটেলমেন্ট। ডিফারেন্সিয়াল ফাউন্ডেশন সেটেলমেন্টটা কি আর ইউনিফর্ম ফাউন্ডেশন সেটেলমেন্টটা কি সেটা আমরা এক করে দেখবো। ওকে, তাহলে এই যে একটা বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটা তিনটে ছবি আছে দেখ। একটা হচ্ছে বিল্ডিং বিফোর সেটেলমেন্ট অকার্স। ওকে, প্রথম যে ছবিটা, লুক অ্যাট দ্য ফার্স্ট পিকচার, দ্যাট ইজ দ্য বিল্ডিংটা পুরো স্ট্রেট দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু কোনো সেটেলমেন্ট আমাদের চোখে আসছে না। ওকে, অ্যান্ড সেকেন্ড যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখ, এটা কিন্তু ইউনিফর্মলি সেটেলড হয়েছে বিল্ডিংটা। এই যে প্রথম ছবিটা দেখ, বিল্ডিং বিফোর সেটেলমেন্ট অকার্স, বিল্ডিংটা স্ট্রেট রয়েছে, এক নম্বর ছবিটা এ ছবিটা। আর বি ছবিটা ইউনিফর্ম সেটেলমেন্ট, বিল্ডিংটা দেখ সমানভাবে বসে গেছে। ওখানে দেখ দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইউনিফর্ম সেটেলমেন্ট, একটা ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। এবার ডিফারেন্সিয়াল সেটেলমেন্টটা কি, কোনো একটা কলাম বসেছে কোনো একটা কলাম বসেনি, দ্যাট ইজ ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, মানে ইউনিফর্মলি বসেনি, কোনো একদিকে কম কোনো একদিকে বেশি। ওকে, নাও রিমেডিয়াল মেজার্স অফ বিল্ডিং সেটেলমেন্ট। রিমেডিয়াল মেজারগুলো কি কি আছে, কম্প্যাকশনস অফ সয়েল ওভার দ্য কমপ্লিট এরিয়া অ্যাট দ্য ফাউন্ডেশন লেভেল। এটা কিন্তু বড় ফ্যাক্টর, তোর ফাউন্ডেশনের নিচে যে মাটিগুলো থাকে সেগুলো সয়েলগুলো থাকে সেগুলো কিন্তু ভালো করে কম্প্যাকশন করতে হবে। কম্প্যাকশন নর্মালি আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে বাই ম্যানুয়াল কম্প্যাকশন করি, বা কোনো তো হেভি প্রজেক্টের কাজে যদি যাই আমরা সেক্ষেত্রে কম্প্যাকশন মেকানিক্যাল ওয়েতে তারা কিন্তু করে। নেক্সট, প্রপার ডিজাইন সো দ্যাট লার্জ লোড ডিফারেন্স ডাজ নট এক্সিস্ট অন ডিফারেন্ট পার্টস অফ দ্য ফাউন্ডেশনস। ডিজাইনটা কিন্তু আমাদের ঠিকঠাক করতে হবে। ডিজাইনটা মেনলি আমরা করি হচ্ছে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি দেখে। আমরা বিয়ারিং ক্যাপাসিটি না জেনে কোনো বিল্ডিংয়ে কিন্তু আমরা ডিজাইন দিতে পারি না। সো উই নিড টু নো দ্য বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। ওকে, নেক্সট, ডিওয়াটারিং অফ ফাউন্ডেশনস ইন গ্রাউন্ড ওয়াটার টেবল ইন্টারফারেস উইথ কনস্ট্রাকশন অফ ফাউন্ডেশনস। যখন ফাউন্ডেশনটা আমরা করছি তখন সেই এলাকাতে যদি কোনো জল থাকে সেই জলটাকে কিন্তু আমাদের ডিওয়াটারিং করে বার করতে হবে ফাউন্ডেশনের নিচ থেকে। ওকে, নেক্সট, স্টেবিলাইজেশনস অফ সয়েল অফ ফাউন্ডেশনস লেভেল ইফ ইট ইজ এক্সেসিভলি কম্প্রেসেবলস। ওকে, স্টেবিলাইজ করতে হবে। ওকে, নেক্সট, প্রপার ইনভেস্টিগেশন অফ দ্য সয়েল স্ট্রাটা বাই ট্রায়াল পিটস অ্যান্ড বোরহোল ডাটা, এইগুলো কিন্তু আমাদের করতে হবে। নেক্সট, স্পেশাল টাইপস অফ ফাউন্ডেশনস ফর এক্সপেন্সিভ সয়েল লাইক ব্ল্যাক কটন সয়েলস। নেক্সট, সিলেকশন অফ সাইট অ্যাবভ RL ম্যাক্সিমাম ফ্ল্যাট লেভেল অ্যান্ড ইফ দ্য সাইট নিয়ার দ্য রিভার। মুশকিলটা কি, যে বিল্ডিংটার কথা আমি একটু আগে বলছিলাম বাঁকুড়াতে ভেঙে পড়েছিল, এবার আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং যতগুলো কনস্ট্রাকশন হয় তার মধ্যে দেখবি 95% কেসেই তার পেছনে কোনো দেখাশোনার জন্য কোনো ইঞ্জিনিয়ার থাকে না। ওকে, মানুষ রোগ হলে ডাক্তারের কাছে যায়, খুব স্বাভাবিক, ডাক্তার দেখে ওষুধ নেয়, কিন্তু বিল্ডিং করার সময় কেউ ইঞ্জিনিয়ারের কাছে যাবে না, কারণ প্রতিটা মানুষ নিজে একটা করে সিভিল ইঞ্জিনিয়ার, এবং মিস্ত্রিরা তো আরও বেশি বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে। সেই কারণে মিস্ত্রিদের তো জ্ঞান সীমিত, যদি মিস্ত্রিরা সব কিছু করে দিতে পারতো তাহলে আমরা ইঞ্জিনিয়ারদের কোনো প্রয়োজন থাকতো না সমাজে। তাহলে আমাদের ভূমিকাটা কি আছে, মিস্ত্রিদের জ্ঞান সীমিত কোথায় বললাম, কেন বললাম কথাটা আমি, মিস্ত্রিরা দেখবি আজকে শহরের মধ্যেখানে একটা শক্ত মাটির উপর বাড়ি করতে গেলে যে ফাউন্ডেশন কাটবে তারা নদীর পাড়ে বাড়ি করতে গেলে ওই একই ফাউন্ডেশন কাটবে, কারণ তারা জানে না কোন সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি বেশি কোন সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কম। তার মানে ফাউন্ডেশনের ডেপথ ডিপেন্ডস অন দ্য বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল।
সেটা কিন্তু আমরা জানি, ইঞ্জিনিয়াররা জানি, কিন্তু মিস্ত্রিরা জানে না। ও কিন্তু দেখ, যেখানে শক্ত মাটি, শহরের মধ্যেখানে বাড়ি করছে, চারিদিকে কম্প্যাক্টেড সয়েল রয়েছে, সেখানে মনে কর 1.5 মিটার মাটি কেটে ফাউন্ডেশন করে বাড়ি তৈরি করছে। ওয়ারাজ নদীর ধারে যেখানে জল ফ্লো করছে বা এখন মাটি ধসে যাচ্ছে, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি লো, সেইখানেও কিন্তু ও 1.5 মিটার মাটি কেটে বাড়িটা তৈরি করবে। ওর কিন্তু কোনো ডিজাইনের পার্থক্য নেই, কারণ ও জানে না লোড কি করে ক্যালকুলেশন করতে হয়। এই কারণে কিন্তু বিল্ডিংগুলো আরো বেশি কোলাপস করে। ওকে, কারণ রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে মানুষ কখনোই কোনো ইঞ্জিনিয়ার ডেকে তার ডিজাইন তৈরি করে না। ওকে, একটা পৌরসভা হোক, পঞ্চায়েত থেকে হোক, যে কেউ কিন্তু একটা ড্রয়িং পাস করিয়ে নেয়, যাতে কিছু না বলে পৌরসভা মিউনিসিপ্যালিটি থেকে বা পঞ্চায়েত থেকে, তারপরে মিস্ত্রি এবং সে বাড়ি ওনার নিজেদের ইচ্ছে মতো বাড়ি তৈরি করে। দিস ইজ দ্য প্র্যাকটিস ইন আওয়ার সোসাইটি। ওকে, সেই জন্য বিল্ডিংয়ে বানানোর পরে এত ক্র্যাকস আসে, বিল্ডিং এত কোলাপস হয়ে যায় বা অনেক রকম ফল্ট আসে। ওকে, নেক্সট আমাদের পড়তে হবে প্লিন্থ প্রোটেকশন। প্লিন্থ প্রোটেকশন কেন পড়তে হবে? টু অ্যাভয়েড সেটেলমেন্ট অফ বিল্ডিং। ওকে, নাও প্লিন্থ প্রোটেকশন অ্যান্ড necessity and materials used. Plinth protection is the lowermost visible part of the building above ground level. As such, it is the most vulnerable part for settlement. সব থেকে কিন্তু বেশি সেটেলমেন্ট হয় কিন্তু এইখান থেকেই। প্লিন্থ প্রোটেকশন মানে হচ্ছে গ্রাউন্ড লেভেল বরাবর আমরা পুরো মাটিটাকে কাভার করে দিচ্ছি বাই মিনস অফ ইউজিং কংক্রিট অর অ্যাপ্লাইং বা ব্রিক সাজিয়ে তার উপরে কংক্রিট করে, অথবা ব্রিকের উপর দিয়ে আমরা সিমেন্ট মোটর দিয়ে বিভিন্ন উপায় আমরা করতে পারি। অলসো প্লিন্থ ইজ সাসেপ্টেবল টু অ্যাটাকস অফ টার্মাইটস, অ্যান্টস, র্যাটস অ্যান্ড আদার বড়োয়িং অ্যানিমেলস। ওকে, এইবার মাটির মধ্যে তো পোকা থাকতে পারে, উই পোকা লাগতে পারে বা অন্য কোনো রকম ইঁদুর লাগতে পারে, বিভিন্ন রকমের পোকা লাগতে পারে। এমন অনেক ঘটনা আছে, একটা রাস্তা পুরো বসে গেছিল, ওখানে ইঁদুর গর্ত করে দিয়েছিল বলে, অনেক নদীর বাঁধ ভেঙে যায় ইঁদুর গর্ত করে দেয় বলে। তো এই ধরনের অ্যানিমেল অ্যাটাকগুলো থেকে আমাদের হাত থেকে বাঁচতে হবে, সেই কারণে প্লিন্থ প্রোটেকশন করাটা খুব জরুরি। ওকে, এবার প্লিন্থ প্রোটেকশনটা আমরা করবো কি করে? প্লিন্থ প্রোটেকশন from moisture seeping into the plinth filling and ultimately in the building is achieved by laying a special course at plinth level. প্লিন্থ লেভেলে কিন্তু আমরা নর্মালি এই প্লিন্থ প্রোটেকশনটা করে থাকি, এবং এই ডিপিসি মানে ড্যাম প্রুফ কোর্স, এটা কিন্তু এক ধরনের আমাদের প্রোটেকশন। ওকে, টু অ্যাভয়েড রেইন ওয়াটার or groundwater penetrations. এবার ডিপিসি consists of membranes of water repellent materials such as bituminous, felts, mastic, asphalt. এগুলো আমরা আগে ব্রডলি পড়েছি, এগুলো নিয়ে আমরা এখন আর ওই জন্য ডিসকাশনস করছি না। ওকে, নাও প্রোটেকশনস ফ্রম টার্মাইটস, এটাও আমরা এর আগে ব্রডলি পড়েছি, সেই জন্য এটা নিয়ে আমি আর ডিসকাস করছি না। প্রোটেকশনস ফ্রম সেটেলমেন্ট, এটা আমাদের জানা দরকার। ভেরিয়াস মেজার্স ফর অ্যাভয়েডিং সেটেলমেন্ট আর ইউজড অ্যাজ ডিসকাসড আর্লিয়ার, আমরা আগে পড়েছি কী কীভাবে ঠেকাতে পারি আমরা বিল্ডিং সেটেলমেন্টটা। ইন নর্মালি ব্ল্যাক কটন সয়েল ইজ ভেরি মাচ ভালনারেবল ফর গেটিং সেটেলড। ব্ল্যাক কটন সয়েলটা কিন্তু বিয়ারিং ক্যাপাসিটি ইজ ভেরি লেস। The foundation and plinth are enclosed sand layers which acts as buffers between the soil and the structures. ওখানে আমরা স্যান্ড দিয়ে কিন্তু ওটাকে আমরা ঠেকাতে পারি। ওকে, when the soil shrinks, expands, the sand layer density changes but the plinth remains unaffected. ওকে, এইভাবে কিন্তু আমরা বিল্ডিংটাকে বাঁচিয়ে দিতে পারি। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিভাবে স্যান্ড ফিলিংটা করা হয়েছে বিল্ডিংটার বা আমাদের ফাউন্ডেশনের চারিদিকে, আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিভাবে স্যান্ড ফিলিং করা হয়েছে। ওকে, এইভাবে কিন্তু আমরা প্লিন্থ প্রোটেকশনটা করতে পারি। ওকে, তো দিস ওয়াজ অল অ্যাবাউট ইন দিস টপিক building settlement. We already studied what is building settlement and types of settlement, causes and remedies of settlement. Okay, this was for today. Thank you for watching video.